আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদে, সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার প্রথম বৈঠক। ভোট ডাকাতি নির্বাচন জনগণ মেনে নেয়নি, এই সরকারের আমলে আর কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না, জানিয়েছেন মির্জা ফখরুল। দিনের বেলা চট্টগ্রাম সিটিতে ভারী যানবাহন চলাচল করায় সড়কে নৈরাজ্যকর অবস্থা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের সংখ্যা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের প্রত্যাশা পূরণ করতে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেছেন, মন্ত্রিসভার বৈঠকে 7টি বিষয়ে খসড়া, নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রথম মন্ত্রিসভার বৈঠক। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। সভার শুরুতেই মন্ত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণ করিয়ে দেন জাতির পিতার স্বপ্নের কথা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, তা পূরণে সবাইকে কাজ করার নির্দেশ দেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ একটানা এই তৃতীয়বার ক্ষমতায়, আর 96 সাল ধরে চতুর্থবার। জনগণের প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, কাজে সেই প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য পূরণে সবাইকে সততার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। আর সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। কাজেই তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বৈঠকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানানো হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2018 এবং চট্টগ্রাম হিল ট্যাক্স রেজুলেশন আইন 2018-র খসড়া, নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আহ্বায়ক করে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ 2018-র নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ডাকাতি নির্বাচন জনগণ মেনে নেননি, তাই এই সরকারের আমলে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতা নিহত বিএনপি নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই সময় তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনেরও দাবি জানিয়েছেন। কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সমবেদনা জানান ঐক্যফ্রন্টের নেতারা। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারা। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং জেএসডি সভাপতি আসম আব্দুর রব এ সময় উপস্থিত ছিলেন। প্রায় 10 বছর পরে এদেশের মানুষ যখন একটা ভোটের মধ্য দিয়ে তাদের যেটা মৌলিক অধিকার, সেই ভোটের মধ্য দিয়ে যখন তার সরকার পরিবর্তনের একটা সুযোগ পেয়েছিল, সেই সুযোগটা আওয়ামী লীগ এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ডাকাতি করে নিয়ে গেছে। এই সরকারের অধীনে, এই নির্বাচনের কমিশনের অধীনে কোনো নির্বাচন আর মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। বিরোধী রাজনীতিকদের হয়রানি করতে নাইকো মামলা চলছে বলে অভিযোগ করেছেন এই মামলার আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি অভিযোগ করেছেন, উদ্দেশ্যমূলকভাবে করা এই মামলার আইনগত কোনো ভিত্তি নেই। যদিও বাদীপক্ষের আইনজীবী বলেছেন, রাষ্ট্রের প্রায় 14,000 কোটি টাকার ক্ষতির প্রমাণ রয়েছে। মামলা পরবর্তী তারিখ 4 ফেব্রুয়ারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হয় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত বিশেষ আদালতে। বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে শুনানিতে এদিন নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন এই মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ। এটা সম্পূর্ণ কাল্পনিক এবং এর কোনো আইনগত কোনো ভিত্তি নাই, কিন্তু চলছে। বেগম খালেদা জিয়া
তিনি খুবই অসুস্থ, অত্যন্ত অসুস্থ। তার আদালতে তিনি এসেছিলেন হুইল চেয়ারে করে, এবং হুইল চেয়ারে করেই উনি বসেছিলেন। যে কথাগুলো উনি বললেন যে উনি খুব ভালো নেই, শারীরিকভাবে ভালো নেই। আজকে তাকে এই যে কষ্ট দেওয়া হচ্ছে, এই যে নির্যাতন, এর বিচার এদেশের জনগণ একদিন অবশ্যই করবে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগের বিষয়টি উল্লেখ করেন বাদীপক্ষের আইনজীবী। ওনারা বলার জন্য এই কথাগুলি বলছেন। আমাদের কাছে সাক্ষ্য, ওনারা তো এতদিনে যদি ট্রায়াল শুরু করতেন তাহলে এটা বোঝা যাবে এটা কাল্পনিক না অকাল্পনিক। এখন উনি আমাদের দেওয়া চার্জশিটটাকে তিনি কাল্পনিক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই কথা বলে আমরা বলছি 14,000 কোটি টাকার সম্পদ নাইকো নামক একটি বৈদেশিক প্রতিষ্ঠানের হাতে দেশীয় সম্পদকে তুলে দেওয়া হয়েছিল, এবং এটাতে দেশের 14,000 কোটি টাকার ক্ষতি হচ্ছিল। নাইকো মামলার শুনানির জন্য আদালতের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিশেষ তল্লাশির মাধ্যমে সাধারণ মানুষকে চলাচল করতে দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দিনের বেলায় চট্টগ্রাম নগরীতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধের আইনের শিথিলতায় সড়কে নিয়ে শৃঙ্খলা, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হওয়ায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রতিনিয়ত তালিকা দীর্ঘ হচ্ছে হতাহতের। তবে আশার কথা হচ্ছে দিনের বেলায় নগরীতে ভারী যানবাহন চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞা শিগগিরই পুরোদমে কার্যকর করতে যাচ্ছে প্রশাসন। চট্টগ্রাম থেকে আলী আকবরের ক্যামেরায় রিপোর্ট করছেন নাসির উদ্দিন। চট্টগ্রাম নগরীর সুনির্দিষ্ট কয়েকটি সড়ক ছাড়া জনবহুল এলাকার সব সড়কে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ট্রাক, কাভার ভ্যান সহ ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। কাগজে কলমে এই নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে মানছেন না কেউই। এক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারি না থাকাও এর একটি কারণ। যানবাহন দিনরাত 24 ঘন্টা চলাচলের কারণে নগরে নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে, বাড়ছে দুর্ঘটনা। গত বুধবার কোতোয়ালি মোড়ে কাভার্ড ভ্যান চাপায় সীমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর পর নিরাপদ সড়কের বিষয়টি আবারও আলোচনায় আসে। বেপরোয়া গাড়ি ড্রাইভাররা তাদের নিয়ম নীতি তোয়াক্কা করছে না। এরা সকালবেলা যারা চালাচ্ছে তাদের ট্রাফিক সার্জনরা তারা এই যে তারার এই ব্যর্থতা গতিতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। দিনের বেলায় ট্রাক বন্ধ করার কথা ছিল, রাতে ছেড়ে দেওয়ার কথা ছিল, লরি ট্রাক এগুলো কিন্তু প্রশাসন থেকে বলা হয়েছে কিন্তু কার্যকর হয় না। সরকার আইন করছে ঠিক আছে, কিন্তু ট্রাফিকে এটা নিয়ম ভঙ্গ করতেছে। ছোট ছোট রিক্সা চালক যারা প্রশিক্ষণ পাচ্ছ না ওদেরকে গাড়ি চালাইতেছে এলোমেলো, বিভিন্ন ধরনের হয়রানি হইতেছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দিনের বেলায় নগরীতে ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই সিদ্ধান্তের বাস্তবায়নে স্বস্তি পেয়েছিল নগরবাসী। পরে তা ধীরে ধীরে শিথিল হয়ে যায়। বিষয়টি স্বীকার করেছে খোদ পুলিশ প্রশাসন। গত 2 দিনে যে দুর্ঘটনা ঘটেছে, আজকেও কয়েকটা ঘটনা হয়েছে, এইটা এবং কালুঘাটে হয়েছে। এই বিষয়গুলি আমরা এখন আবার মাননীয় পুলিশ কমিশনার এটা নিয়ে বসেছেন আমাদের সাথে, আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের সাথে, ট্রাফিক বিভাগের সাথে, যে এটাকে কী করা যায়। আমরা খুব শীঘ্রই আমরা ব্যবসায়ী সম্প্রদায়, বিজিএমইএ, চেম্বার অফ কমার্সের সাথে বসবো। দিনের বেলা চট্টগ্রাম মহানগরীতে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর গাছতলায় সন্তান প্রসব করেছেন এক নারী। স্বাভাবিক সন্তান প্রসব ঝুঁকিপূর্ণ হতে পারে এমন অজুহাতে তাকে ছাড়পত্র দিয়ে বের করে দেন নার্স। ঘটনার পর অভিযুক্ত নার্সকে শোকজ করে দায় সেরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বরাবরের মতো আলাদা 3টি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রিনা বেগম। প্রথম সন্তান সিজার হওয়ায় এবারের সন্তান স্বাভাবিক প্রক্রিয়ায় হবে না উল্লেখ করে নার্স শাবানা বেগম প্রসূতিকে হাসপাতাল ছাড়তে বলেন। স্বামী ফিরে আসার অপেক্ষায় বেডেই বসেছিলেন রিনা, কিন্তু নার্সের বারবার তাগাদায় তার ননদ তাকে নিয়ে হাসপাতালের সামনের একটি গাছের নিচে আশ্রয় নেন। কিছুক্ষণ পর সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন রিনা। আমরা গরিব বলে কি আমাদের মূল্যায়ন নেই, দাম ওদের কাছে নেই। আমরা যদি বড় লোক হতাম তাহলে আমাদের সম্মান করতে ওখানে দাম দিত। আমার মতো যেন আর কোনো মা এভাবে কষ্ট না করে, গাছ তোলা না হয়, এটা বলতে।
এ ঘটনায় ক্ষুব্ধ রোগীর স্বজন ও স্থানীয়রা। অভিযুক্ত নার্সের বিচার চান তারা। যেখানে সরকার গ্রাম পর্যায়ে প্রত্যেকটি ওয়ার্ডে মাতৃসেবা নিশ্চিত করার জন্য এত কিছু কার্যক্রম হাতে নিচ্ছে, সেখানে উপজেলা পর্যায়ে আমাদের মাতৃ প্রসূতিদের এত বড় একটি মারাত্মক অমানবিক ঘটনা, এটার আমরা আসলে ধিক্কার জানাই। উপজেলা হেডকোয়ার্টারে যদি এটুকু ব্যবস্থা না থাকে তাহলে এটা সম্পূর্ণরূপে একটা অব্যবস্থা, এটা আমি মনে করি, এবং এই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। রোগীর প্রয়োজনেই ছাড়পত্র দেয়া হতে পারে বলে অভিযুক্ত নার্সের পক্ষে সাফাই দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। 3টা কমিটি করা হয়েছে, এই কমিটির মাধ্যমে আমরা চাই যে কি আসে সেটার উপরে আমরা পরবর্তীতে, তবে আমার মনে হয় যে রোগীর প্রয়োজনে রোগীটাকে রেফার করা হয়েছে, হয়তো কিছু ভুল বুঝাবুঝির কারণে রোগীটা সঠিক সময়ে যখন রেফার করছে তখন যায়নি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিরল রোগে আক্রান্ত বৃক্ষ মানব আবুল বাজান্দার চিকিৎসার জন্য আবারও ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। পুরনো রোগ নতুন করে বিস্তারের পাশাপাশি হাত পা বাঁকা হয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। বাজান্দারের চিকিৎসায় মঙ্গলবার মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। 2016 সালে বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন খুলনার পাইকগাছা গ্রামের আবুল বাজান্দার। প্রায় 15-2 বছর চিকিৎসা শেষে কয়েকটি অপারেশনের পর বাড়ি ফিরেছিলেন তিনি। তবে পুরনো রোগ নতুন করে বিস্তার হওয়ায় আবুল বাজান্দার আবারও ভর্তি হলেন বার্ন ইউনিটে। তিনি স্বীকার করেন চিকিৎসকরা অনেক আগে আসতে বলেছিলেন তাকে, নানা সমস্যার কারণে ঢাকায় আসা হয়নি তার। হাতে পায়ে যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা, তারপরে যাচ্ছে খাওয়া দাওয়া করতে পারি না ঠিক মতন, ঘুমাতে গেলে ঘুমাতে পারি না ভালোভাবে, ব্যথা যন্ত্রণা ছটপট করি। আগে সেটা আরও বাড়ছে, কেন হাত পা সবই ফুলে যাচ্ছে, নখ মুখটা সব বেঁকে যাচ্ছে। চিকিৎসক জানান বর্তমানে তার অবস্থা অনেকটা আগের মতোই, তবে তারা আশাবাদী। 4-5 মাস আগে আসতো তাহলে এটাকে সহজে ম্যানেজ করা যেত, এখনও করতে হবে, কিন্তু এখন ধরেন আগের মতো হয়তো আরও 8-9টা অপারেশন লাগবে। তারপরে তার জেনারেল কন্ডিশন, শরীরের অবস্থা অনেক ডিটোরিয়েট করছে। অতি সত্বরই একটা বোর্ডের মাধ্যমে ডিসিশন নিব, পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে, তারপরে আমরা একটা ডেট ঠিক করে শুরু করবো আর কি অপারেশন। মা আমেনা বেগম ছেলে আবুল বাজান্দারের সঙ্গে সব সময় আছেন। তার আশা বাজান্দারের সহায়তায় এগিয়ে আসবেন সবাই। কোনো চিকিৎসা যদি থাকে তা আমার ছেলেরে প্রধানমন্ত্রী বা গ্রাম জগৎবাসী সবাই থাইয়ে, আপনারা স্যারেরা থাইয়ে আমার ছেলের একটু বাইরে পাঠানোর ব্যবস্থা করেন। বার্ন ইউনিটের 5ম তলার একটি বেডে বর্তমানে চিকিৎসাধীন আবুল বাজান্দার। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে 4 জন সহ সারা দেশে 7 জন নিহত, আহত প্রায় অর্ধশত। পটুয়াখালীতে প্রত্নতত্ত্ব ভিত্তিক পর্যটন জোন গড়ে তুলতে চায় সরকার। কুয়াকাটা ও পায়রা বন্দর কেন্দ্রিক পর্যটনে নতুন মাত্রা যোগের আশাবাদ। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। আবারও স্বাগত জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে 4 জন, লক্ষ্মীপুর, মাগুরা এবং ঝিনাইদহে আরও 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় 4 অটোরিকশা আরোহী নিহত হন, আহত হন আরও 2 জন। চৌমোহনী লাকসাম বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে লক্ষ্মীপুরের রাজীবপুরে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে, এতে সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক কাজী সিরাজ নিহত হন। অন্যদিকে ঢাকা রায়পুর আঞ্চলিক মহাসড়কের জাদুইয়ায় আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হন অন্তত 35 জন। এছাড়া মাগুরার নলদাহ গ্রামে ইট বোঝা ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হন। নিহতের নাম তমাল বিশ্বাস। ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন এক আলম সাধু চালক।
টেকনাফে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। নিহতের নাম শামসুল প্রকাশ ওরফে বারমায়া শামসু। পুলিশ জানিয়েছে শামসু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। রোববার ইয়াবাসহ আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতেই তার তথ্য অনুযায়ী টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে বন্দুকযুদ্ধে নিহত হয় শামসু। এ সময় 20,000 পিস ইয়াবা, 22টি দেশীয় তৈরি বন্দুক এবং 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পর্যটক আকর্ষণে পটুয়াখালীতে প্রত্নতত্ত্ব ভিত্তিক পর্যটন জোন গড়ে তুলতে চায় সরকার। এই উদ্যোগের সুবাদে পাল্টে যেতে পারে কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, সোনারচর, জাহাজমারার মতো দৃষ্টিনন্দন স্পটগুলো সহ জেলার পর্যটন চিত্র। কুয়াকাটা সৈকতে সন্ধান পাওয়া আনুমানিক 200 বছরের পুরনো সাম্পান নৌকা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। শ্রীরামপুরের প্রাচীন সাঁকো ও জোড় কবরটি মনে করিয়ে দেয় 500 বছর আগে জমিদার কালেখা এবং তার স্ত্রী জুলেখার কথা। পাশেই এক গম্বুজাকৃতির একটি ছোট মসজিদ। লোকজন ছিল না, এই জন্য ছোট্ট করে উঠেছে। এটা পুরনো স্থাপনা, এই জন্য বিভিন্ন পরিদর্শক আসে এই জায়গায়। মুসলিম অমুসলিম সবাই এখানে আসে। শহরের প্রাণকেন্দ্রে রয়েছে জমিদার রাজেশ্বর রায়ের প্রাচীন আমলের কাছারি বাড়ি, আর মির্জাগঞ্জে কালের সাক্ষী 500 বছরের পুরনো ঐতিহাসিক শাহী মসজিদ। এসব প্রাকৃতিক নান্দনিক স্থাপত্যশৈলী নজর কাড়ে পর্যটকদের। অযত্নে অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণের দাবি তাদের। ভবিষ্যতে আপনার এই অঞ্চলটি একটা অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠবে। স্থানীয়রা মনে করছেন পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, সোনারচর, জাহাজমারার মতো দৃষ্টিনন্দন স্পটগুলো বদলে দেবে জেলার পর্যটনের চিত্র। আমি যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যেন তারা এই দিকটাকে একটু হাইলাইট করে এবং এইগুলোকে সংস্কারের ব্যবস্থা করে। প্রত্নতত্ত্ব ভিত্তিক পর্যটন জোন গড়ে তুলতে প্রাকৃতি সংরক্ষণ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। জেলা প্রশাসনকে এবং আপনাদের কথা দিয়ে যাচ্ছে যত দ্রুত সম্ভব পটুয়াখালী জেলা আর্কিওলজিক্যাল সার্ভেতে আমরা শেষ করব। ইকো ট্যুরিজম এবং কালচারাল ট্যুরিজম এবং আর্কিওলজিক্যাল ট্যুরিজম সমন্বয় করে আমরা চাচ্ছি। পটুয়াখালীতে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে দ্রুত উদ্যোগ চান সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কম সময়ে বেশি লাভ হওয়ায় সরিষা চাষের দিকে ঝুঁকছেন মাদারীপুরের চাষিরা। সামান্য পরিচর্যা আর কম খরচে চাষ হওয়ায় অন্য ফসলের পাশাপাশি সরিষা চাষ করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের প্রত্যাশা করছেন চাষিরা। মাদারীপুরের ফসলি মাঠ এখন হলুদে ছাওয়া। যেদিকে চোখ যায় সেদিকেই সরিষা ফুল আর সরিষা ফুল। চারদিকে শুধু সরিষা ফুলের মৌ মৌ সুবাস ভেসে আসে। এবছর শীতে ঘন কুয়াশা না থাকায় সরিষা ফুলগুলো নষ্ট হয়নি। আবহাওয়া এমন থাকলে বাম্পার ফলনের সাথে ভালো দামের আশা করছেন চাষিরা। তাই বাড়তি ফসল হিসেবে মসুর ডালের পাশাপাশি সরিষা চাষ করছেন তারা। বাজারে কি পরে কি হয় না হয় পরে আগে আমাদের ফলনটা ভালো হয়, এই আমরা আশা করি। কুয়াশা না পড়লে, কুয়াশা পড়ে নাই, এই কারণে সরিষা ভালোই হইতেছে। গত বছর যা পাইছি এরকম দাম থাকলে আমরা ইনশাল্লাহ টিকে থাকতাম। চাষিদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ। একটা বিশেষ সময় আমরা সরিষার ক্ষেত্রে বৃষ্টি উপলব্ধি করেছি এবং এই বৃষ্টিটাও কিন্তু সরিষার পক্ষে অনুকূল ছিল। আমরা আশা করি যদি এমন অবস্থা হয় তাহলে গতবারের তুলনায় আমরা অধিক ফলন পাব এবং কৃষক ভাইরা লাভবান হবেন। চলতি মৌসুমে মাদারীপুর জেলার 4টি উপজেলায় 13,800 হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার খবর থাকছে এবার। পঞ্চগড়ের দেবীগঞ্জের পামুলি ইউনিয়নের খচাবাড়ি মাঠে হয়ে গেল এক ঘোড় দৌড় প্রতিযোগিতা। পামুলি ইউনিয়ন পরিষদের নিয়মিত আয়োজনে এখনও এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শক। আয়োজকরা বলছেন গ্রাম বাংলার জনপ্রিয় এই ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। এই খেলা ঘিরে পঞ্চগড়ের দেবীগঞ্জের পামলি ইউনিয়নের এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন দর্শকরা।
পঞ্চগড় এবং আশেপাশের জেলাগুলো থেকেও সকাল সকাল ঘোড়া নিয়ে আসছেন অনেক প্রতিযোগীরা। কেউ নিতান্ত শখ আর মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই ঘোড়া লালন পালন করছেন, আবার অনেকেই বংশের ঐতিহ্যকে ধরে রেখেছেন। ঘোড়া পোষা আমার একটা মনের শখ এবং ঐতিহ্যবাহী ঘোড়া প্রতিযোগিতা আমি সাধারণ মানুষকে এবং আনন্দ দেওয়ার জন্য আমি ঘোড়া পালি। ঐতিহ্যবাহী এই খেলাটিকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন আরো বেশি করে করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। দাদা দাদি সবার কাছে শুনছিলাম যে ঘোড়া খেলা হয়, কিন্তু আজকে নিজেই দেখতেছি একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। ঘোড়া খেলা দেখলাম, ভালোই লাগলো। চট্টগ্রামে লেখাপড়া করি, ওখান থেকে ছুটিতে আমরা বাসায় আসছি। তো যখন শুনলাম যে এখানে ঘোড়া খেলা হবে, আমরা ঘোড়া খেলা দেখার জন্য আমরা 4-5 জন বন্ধু আসছি। আজ এই খেলা প্রথম দেখেছি, আমার অনেক ভালো লাগতেছে। প্রতিযোগিতাটি 3টি গ্রুপে অনুষ্ঠিত হয়। বিভিন্ন গ্রুপে চ্যাম্পিয়ন হয় নীলফামারী কাফি বানিয়া ও জহিদুল ইসলাম এবং দিনাজপুরের 4র্থ শ্রেণীর ছাত্র মনিরুল ইসলাম। আমার তো ঘোড়াটাই, আমি মানুষের ঘোড়া দিয়ে খেলি। আমার যদি নিজের ঘোড়া থাকতো তাহলে আমি আরো ভালো হতো। তবে এই ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে বারবার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। এই ঘরদৌড় ঐতিহ্যবাহী খেলা বিলুপ্ত হয়ে যাচ্ছে জন্য আমরা এটাকে আগামী প্রজন্মের জন্য ধরে রাখতে চাচ্ছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে খুলনা মহানগরীর ময়ূর নদী সহ সংযুক্ত 22টি খালের অবৈধ সব দখল উচ্ছেদ ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে ধর্মঘট পালন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগর ভবনের সামনে কর্মসূচি শেষে সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। রাজশাহীতে শুরু হয়েছে BCSIR বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা। সকালে 3 দিনের এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের সদস্য ও সরকারের অতিরিক্ত সচিব গোলাম রব্বানী। এবারের মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 7টি স্টল রয়েছে। গাজীপুর মহানগরের বাংলাবাজার এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে 250 শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন। ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার ভুলি কুমারপুর গ্রামে 900 দুস্থ অসহায় শীতার্তকে শীত বস্ত্র বিতরণ করেছে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিস ক্লাব। মরহুম আজিজুল হক স্মৃতি সংসদের আয়োজনে দুস্থদের হাতে কম্বল তুলে দেন জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান। রাজবাড়ীর গোয়ালন্দে 200 প্রতিবন্ধীকে কম্বল দিয়েছে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। দৌলতদিয়া ফেরিঘাট সড়ক এলাকায় দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপলক্ষে নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়ামে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সদর পৌরসভা। BPL 2019 উপলক্ষে সকালে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায় শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর বার্ষিক ওরস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সভায় বক্তারা বলেন, ধর্মের নামে ত্রাস সৃষ্টিকারীরা প্রকৃত মুসলমান নয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার প্রথম বৈঠক। ভোট ডাকাতি নির্বাচন জনগণ মেনে নেয়নি, এই সরকারের আমলে আর কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না জানিয়েছেন মির্জা ফখরুল। দিনের বেলায় চট্টগ্রাম সিটিতে ভারী যানবাহন চলাচল করায় সড়কের নৈরাজ্যকর পরিস্থিতি, প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের সংখ্যা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায়। 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।